নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্য। আজকে একটি শিকারের গল্প, নীল নদের দেশের দ্বিতীয় অধ্যায়, জুলুদের দেশে তাঁবুতে সিংহের উপদ্রব। লেখক শ্রী যোগীন্দ্রনাথ গুপ্ত। আমরা 1853 খ্রিস্টাব্দের 15 জুলাই তারিখে জুলুদের দেশে শিকার করিবার উদ্দেশ্যে রওনা হইলাম। গরুর গাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র সব চলিল, আর আমরা চলিলাম ঘোড়ায় চড়িয়া। পথে স্কটল্যান্ডের একজন কৃষকের বাড়িতে দুই একদিনের জন্য অতিথি হইয়াছিলাম। ভদ্রলোক আমাদের যথেষ্ট আদর আপ্যায়ন করিয়াছিল। এখান হইতে আমাদের পাহাড়ের উপর দিয়া যাইতে হইল। পাহাড়টা এত খাড়া যে ঘোড়ার উপর চড়িয়া সেখানে উঠা নিরাপদ নহে মনে করিয়া ঘোড়া কাফরি অনুচরদের হাতে ছাড়িয়া দিয়া হাঁটিয়া চলিলাম। এদিকের পাহাড়গুলি শিলাকীর্ণ, মাঝে মাঝে জঙ্গল, তার মধ্যে দিয়া পথ। মিস্টার গিবসন এবং মিস্টার এডমন্স্টোন এইবার আমার সঙ্গী ছিলেন। জ্যোৎস্না রাত্রি ছিল, কাজেই প্রায় 8 মাইল পথ বেশ ঠান্ডায় ঠান্ডায় চলিয়াছিল। 18 জুলাই। আজ আমাদের যাত্রা করিতে দেরি হইল। ষাঁড়গুলি ক্লান্ত হইয়া পড়িয়াছে। ইয়ং স্নালি নামক একটি গ্রাম হইতে অনেক গোল আলু সংগ্রহ করিলাম। রাত্রিটা এই গ্রামেই কাটিল। পরের দিন আবার পথ চলা আরম্ভ হইল। আমি জ্যাক ও জেকব নামক দুইজন কাফরি ভৃত্য নিযুক্ত করিলাম। তাহারা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে চলিল। এই পথে আমরা গাড়িতে চড়িয়াই যাইতেছিলাম। হঠাৎ একটা পাহাড়িয়া নদীর পার হইতে নিচের দিকে নামিবার সময় গাড়িটা উল্টাইয়া পড়ল। সঙ্গে সঙ্গে আমিও আমার একজন সঙ্গী মাটিতে পড়িয়া গেলাম। আমার পায়ের অনেকটা জায়গা কাটিয়া গিয়াছিল। সৌভাগ্যক্রমে আমার হাত বা পায়ের কোনো হাড় ভাঙে নাই। যদি গাড়ির চাকার নিচে পড়িয়া যাইতাম তাহলে বাঁচিবার সম্ভাবনা থাকিত না। 22 জুলাই। আমরা তুগেলা নামক একটা নদী পার হইলাম। নদীতে জল ছিল না, বেশিরভাগই বালুকামা। মাঝে মাঝে দু এক জায়গায় কিছু কিছু জল ছিল। নদী পার হইয়া প্রায় 4-5 মাইল পথ গিয়াছি। এমন সময় আর এক দল শিকারীর সঙ্গে দেখা হইয়া গেল। সে দলের নেতা ছিলেন মিস্টার ক্লিফটন। তাহার সহিত মিস্টার ফ্লেচার নামে আরেকজন ভদ্রলোকও ছিলেন। দৈবের ঘটনা, আসিবার পথে তাঁরা একটি হস্তিনীকে দেখিতে পাইয়া গুলি করেন। তাহাতে হস্তিনীর কিছুই হয় না। ক্ষুব্ধ হস্তিনী দ্রুত বেগে আসিয়া মিস্টার ফ্লেচারকে আক্রমণ করিয়া মারিয়া ফেলে। বেচারা ফ্লেচার মাত্র 3 মাস হইল এদেশে বেড়াইতে আসিয়াছিল। লেফটেন্যান্ট ক্লিফটনের মুখে এই দুর্ঘটনার কথা শুনিয়া অত্যন্ত ব্যথিত হইয়াছিলাম। 23 জুলাই। আজ আমরা মাতাকুলা নদী পার হইলাম। পরের দিন সূর্যোদয়ের পূর্বে ঘুম হইতে উঠিয়া আমরা 4 জন একটা পাহাড়ের উপর উঠিলাম। উদ্দেশ্য ছিল এই যে এখান হইতে চারিদিকের অবস্থা ভালো করিয়া পর্যবেক্ষণ করিতে পারিব। কিন্তু উপরে উঠিয়াই আমাদের শিকার মিলিল। ওই পাহাড়ের একটি অধিত্যকা প্রদেশে একবার বন্য বৃষ চড়িতেছিল। এখানে কোনো শিকার পাইব এইরূপ আশা আমরা করিতে পারি নাই। শিকার মিলিল বটে, কিন্তু আমরা একটি বই বৃষ শিকার করিতে পারিলাম না। তাহারা বন্দুকের শব্দে নিবিড় বনের মধ্যে কোথায় যে লুকাইয়া গেল সেদিকে লক্ষ্য করিবার কোনো সুবিধাই ছিল না। পাহাড় হইতে তাঁবুতে আসিয়া প্রাতরাশ সারিয়া সেদিনকার মতো বিশ্রাম করিলাম। 25 জুলাই। ওখান হইতে 10 মাইল দূরবর্তী আরেকটি পাহাড়ের ওপর উঠিলাম। এই অঞ্চলে এই পাহাড়টাই হইতেছে সবচেয়ে উঁচু। আজ ছিল ভয়ানক শীত। তাড়াতাড়ি পাহাড় হইতে নামিয়া আমরা তাঁবুর চারিদিকে আগুন জ্বালাইয়া অনেকটা আরামেই রাত্রি কাটাইলাম। পরের দিন সকালে উঠিয়া শুনিলাম কাল রাত্রিতে বাস্কেট নামে আমাদের এক ষাঁড়কে কোথা হইতে অজানা ভাবে একটা সিংহ আসিয়া মারিয়া ফেলিয়াছে। আমরা কোন দিক হইতে সিংহ আসিতে পারে তাহা অনুমান করিয়া সেই পথে অনেকটা দূর চলিলাম, কিন্তু সিংহের কোনো সন্ধান মিলিল না। পরের দিন ইউমনিলাস নদীর কিনারায় আসিয়া বড়ই বিপদে পড়িলাম। নদীর জল বাড়িয়া গিয়াছিল। সারা দিন কাটিয়া গেল, তবু নদীর জল একটুও কমিল না।
চেষ্টায় নিরুপায় হইয়া পাহাড়ের উপর যাইয়া আশ্রয় গ্রহণ করিলাম। এমন ভীষণ রাত্রি এ পথে আর কাটাই নাই। যেমন ঝোড়ো হাওয়া বেগে বহিয়া যাইতেছিল, তেমনি অবিশ্রান্ত ধারে বৃষ্টি পড়িতেছিল। শীতে কাঁপিতেছিলাম। আমরা গাড়ির মধ্যে বসিয়া কোনো রকমে খাবার খাইতেছি। এমন সময় কোথা হইতে একটা প্যান্থার আসিয়া গাড়ির নিচে হইতে আমার হোক কুকুরটিকে লইয়া চলিয়া গেল। আমরা তাড়াতাড়ি লাফাইয়া পড়িলাম এবং এদিক ওদিক গুলি ছুড়িতে লাগলাম। প্যান্থারটা ভয়ে কুকুরটিকে ছাড়িয়া পালাইয়া গেল। এই ভীষণ হিংস্র জন্তুর আক্রমণের হাত হইতে উদ্ধার পাইয়া কুকুরটা মরার মতো চুপ করিয়া পড়িয়া রহিল। রাত্রি ছিল ভয়ানক অন্ধকার, কাজেই প্যান্থার শিকার করা সম্ভবপর ছিল না। এইভাবে আজ এই পাহাড়ে, কাল সেই পাহাড়ে তাঁবু গাড়িয়া শিকার করিতে করিতে আমরা অবশেষে 12ই আগস্ট তারিখে পান্ডা শহরে আসিলাম। এখানকার রাজা পান্ডার রাজা নামে পরিচিত। পান্ডা শহরের পরিমাণ হইবে প্রায় 2.5 মাইল। চারিদিকে মাটির প্রাচীর, সেই প্রাচীরের মধ্যে প্রায় 2000 ঘর লইয়া এই শহর। আমাদের রাজার সহিত দেখা হয় নাই। রাজার মন্ত্রী মহাশয় আমাদের আসার কথা জানিতে পারিয়া এদেশের ক্যালাবেস নামক পানীয় দিয়া আদর আপ্যায়ন করিলেন। এই মন্ত্রী মহাশয়ের নাম লিকুয়াসি। আমরা লিকুয়াসির হাত দিয়া রাজাকে পুঁতির মালা এবং কয়েকখানা কম্বল উপহার পাঠাইয়াছি। কয়েকটা দিন পান্ডাতে কাটাইলাম। এ সময় এখানে বর্ষাকাল, দিন রাত বৃষ্টি হইতেছিল। তারপর এখানে একটা খোলা জায়গায় আমাদের কাফরি অনুচরেরা থাকিবার জন্য ঘর তৈয়ারি করিয়াছিল। বৃষ্টির মধ্যে যেখানে সেখানে অজানা পথে ক্লেশ পাওয়া অপেক্ষা একটু নিশ্চিন্ত মনে থাকাই বুদ্ধিমানের কাজ বলিয়া মনে হইয়াছিল। এখানে থাকিয়া কাপড় চোপড়, জিনিসপত্র, খাদ্য সামগ্রী সব বিষয়ই সুব্যবস্থা করিয়া লইতেছিলাম। একদিন বিকেল বেলা আমরা শিকারে বাহির হইয়া অনেকটা দূরে একবার মহিষ দেখিতে পাইয়া যেমন শিকার করিবার আয়োজন করিতেছিলাম, ঠিক সে সময় কোথা হইতে একজন কাফরি আমার হতভাগ্য কুকুর হোপফুলকে লক্ষ্য করিয়া একটা পাথর ছুড়িয়া মারিল। তখনও প্যান্থারের কামড়ে সেই গলার ঘাটা বেচারা শুকায় না। কাজে সে আঘাত পাইয়া ভেউ ভেউ করিয়া এমন জোরে চেঁচাইতে লাগিল যে মহিষের পাল পালাইয়া গেল। 22শে আগস্ট মিস্টার এডমন্ডস্টোন ও আমি পান্ডা গ্রামের কাছে যে খুব উঁচু পাহাড়টা ছিল তাহার উপরে উঠিতে চেষ্টা করিলাম। আমরা অনেক কষ্টে উপরে উঠিলাম। সেখানকার দৃশ্য বড় চমৎকার। চারিদিকে পাহাড় ও জঙ্গল। এখানে উঠিয়া এ অঞ্চলের প্রাকৃতিক শোভা সৌন্দর্য সম্বন্ধে একটা অভিজ্ঞতা হইল। এখানে অনেক কাফরি চাষা দেখিলাম। তাহারা পাহাড়ের ঢালু গায়ে চাষবাস করে। অনেক সুন্দর সুন্দর শাক সবজি দেখিয়া সংগ্রহ করিয়া লইলাম। পাহাড় হইতে আমরা বেলা প্রায় দ্বিপ্রহরের সময় নামিয়া আসিয়াছিলাম। 31শে আগস্ট আজ আমরা পান্ডার রাজার সঙ্গে দেখা করিবার উদ্দেশ্যে রওনা হইলাম। রাজা বাড়ির ফটকের কাছে যাইয়া তাহাদের অনুচরের কাছে শুনিলাম যে রাজা মহাশয় তখনও ঘুমাইয়া আছে। কাজেই কি আর করিব, আমাদের বাঁশের ছোট ছোট কুড়ে ঘরগুলি পোড়াইয়া ফেলিলাম। জিনিসপত্র সব গরুর গাড়ি বোঝাই করিয়া দিয়া রওনা করিয়া দিলাম। তারপর সকলে রওনা হইলাম। আমরা প্রায় 2 মাইল পথ চলিয়া আসিয়াছি। এমন সময় পান্ডা রাজার একজন সৈন্যধ্যক্ষ ছুটিয়া আসিয়া বলিতে লাগিলেন, তিনগানা চাকার নামে শপথ করে বলছি, তোমরা যদি এখনই ফিরে না যাও তাহলে 500 লোক এসে তোমাদের মাথা কেটে ফেলবে। আমরা তাহাকে বুঝাইয়া বলিতে যাইতেছিলাম, কিন্তু সে আমাদের কোনো কথাই শুনিল না। বলিল, খবরদার, যদি ওই নদীর কিনারা পর্যন্ত যাও তাহলে তোমাদের রক্ষে নেই। অমনি রাজার লোকেরা মেরে ফেলবে। মহা বিপদ। আমরা ভাবিয়া দেখিলাম এখানে তাহাদের কথা মানিয়া চলাই ভালো। আমরা মাত্র 4 জন শ্বেতাঙ্গ। যদি এই দুর্দান্ত কাফরিরা 5-600 তো আসিয়া পড়ে, তবে আত্মরক্ষা করিব কিরূপে? এজন্য আর কোনরূপ বাদ প্রতিবাদ না করিয়া তাহার সেই কাপ্তানের সঙ্গে ফিরিয়া চলিলাম পান্ডা রাজার বাড়ি।
আমাদের কাফরি অনুচরেরা তো এসব কথা শুনিয়া ভয়ই অস্থির। আমরা সকলে রাজবাড়ির প্রাঙ্গণের মধ্যে আসিয়া পৌঁছিলে দেখিলাম সত্য সত্যই পান্ডা রাজার অনুচরেরা তাহাদের তীর, ধনুক, বল্লম ও অন্যান্য অস্ত্রশস্ত্রাদি লইয়া প্রস্তুত রহিয়াছে। তাহারা দলে 500 কম হইবে না। আমরা সেখানে পৌঁছিবার খানিক পরেই রাজার মন্ত্রী লিকোয়াজি আসিয়া উপস্থিত হইল। ইহার কথা পূর্বেও উল্লেখ করিয়াছি। এ লোকটি বেশ ভালো, হাসি খুশি এবং সুবিবেচক। অল্প সময়ের মধ্যেই আমাদের সঙ্গে আপোষ হইয়া গেল। তবে আমরা যে পথে যাইবার সংকল্প করিয়াছিলাম তাহা আর হইল না। আমরা পান্ডা রাজ্যে শিকার করিবার অনুমতি পাইলাম। এবার হাতি শিকার করিবার উদ্দেশ্য লইয়াই বাহির হইয়াছিলাম, কিন্তু তাহা হইবে কিনা তাহাই হইল সন্দেহস্থল। আমাদের সঙ্গে মিস্টার ক্লিফটন রাজার সঙ্গে একবার দেখা করিতে চাইলেন। তিনি সেই সঙ্গে বলিয়া পাঠাইলেন যে, আমি তো রাজা মহাশয়কে অনেক পুঁতি ও কম্বল উপহার দিয়াছি। একবার যদি রাজা মহাশয়ের সঙ্গে দেখা হয় তবে বড়ই আনন্দিত হইব। উত্তর আসিল, আমার সঙ্গে তার কি কথা আছে? আমি কি হাতি, বাঘ না মোষ যে আমার সঙ্গে দেখা করিতে চাইতেছে? রাজা মিস্টার হোয়াইট ও আমাদের সঙ্গে দোভাষীর সহিত মাত্র কথা বলিয়াছেন। 1 সেপ্টেম্বর আবার সেই পথ শিকার করিতে বাহির হইয়াছি। এমন সময় একদল কাফরি ছেলের সঙ্গে দেখা হইল। তাহারা বলিল যে পাহাড়ের নিচে একপাল কৃষ্ণসার মৃগ চড়িতে দেখিয়াছে। আমি মিস্টার এডমন্ডস্টন এবং ক্লিফটনকে লইয়া সেই দিকে ছুটিলাম। সত্য সত্যই একপাল কৃষ্ণসার মৃগ চড়িতেছিল। আমরা তাহাদিগকে গুলি করিলাম বটে, কিন্তু একটি হরিণের গায়েও আমাদের গুলি লাগিল না। তাহারা আমাদের চোখের সম্মুখেই অতি দ্রুত পলায়ন করিল। পান্ডাতে আমরা একসঙ্গে কয়েকটি শিকারী দল এবং ব্যবসায়ী দলের সহিত মিলিত হইয়াছি। একটি শিলাকীর্ণ পাহাড়ের নিচে আমরা তাঁবু গাড়িয়া দলে দলে শিকারে বাহির হইতাম। 7 সেপ্টেম্বর আজ কাফরিরা বলিল যে কয়েক মাইল দূরে একবার হাতি দেখা গিয়াছে। কথাটা আমাদের সকলের কাছেই খুব ভালো লাগিল। 2 জন হোটেনটোট ও 2 জন কাফরি অনুচর সঙ্গে লইয়া সেই দিকে রওনা হইলাম। পথে এক পশলা বৃষ্টি পাইলাম। রাত্রিতে একটা গাছের নিচে উন্মুক্ত নীল আকাশের নিচে শুইয়া রাত কাটাইলাম। সকালবেলা চলিতে আরম্ভ করিলাম। পথ অতি বিচ্ছিন্ন, মাথার সমান উঁচু জঙ্গল, কাঁটা বন, এক পা চলা দুঃসাধ্য। কাফরিরা জঙ্গল কাটিয়া খানিকটা পরিষ্কার করিলেই দেখিতে পাইলাম প্রায় 200 গাছ দূরে 3টি গন্ডার, এক পাল কৃষ্ণসার মৃগ এবং এক পাল মহিষ চড়িতেছে। দেখিয়া আনন্দ হইল, কিন্তু একা শিকার করিতে অগ্রসর হওয়া সঙ্গত মনে হইল না। আমার কুকুরগুলি সঙ্গেই আসিয়াছিল। আমি 2 জন কাফরিকে তাঁবুতে এখানকার শিকারের বিষয় জানাইয়া পাঠাইয়া দিলাম। সারা রাত্রি ছোট একটা পাহাড়ের নিচে গোটা 2 বড় গাছের তলায় চারিদিকে আগুন জ্বালিয়া রাত কাটাইলাম। সারা রাত্রি সিংহের ও বাঘের গর্জন, নেকড়ে বাঘের লাফালাফি দাপাদাপিতে 1 মিনিটের জন্য ঘুমাতে পারি নাই। আর এমন অবস্থায় যে নিদ্রা যাওয়াও নিরাপদ নহে তাহা না বলিলেও চলে। পরদিন শিকারের সঙ্গীরা সকলে পৌঁছিল, কিন্তু এই ভীষণ বনের পারিপার্শ্বিক অবস্থা দেখিয়া তাহারা ঠিক করিলেন যে এই বনে শিকার করা নিরাপদ হইবে না। কখন কোন দিক হইতে এইসব হিংস্র জন্তু আসিয়া আক্রমণ করিবে তাহার তো কোনো ঠিক নাই। কাজেই এইরূপ বিপজ্জনক স্থানে শিকার হইতে নিরস্ত থাকাই ভালো। আবার সকলে তাঁবুতে ফিরিয়া আসিলাম। 12 সেপ্টেম্বর আজ আমাদের দল ভাঙিয়া গেল। কেহ গেলেন ব্যবসা করিতে, কেহ গেলেন শিকারের জন্য। আমিও ক্লিফটন একসঙ্গে রহিয়া গেলাম। আমরা পরদিন সকালবেলা অন্য পথ ধরিলাম। আমার কাফরি অনুচরেরা হল্লা করিতে করিতে পথ চলিল। পথে যে স্থানে বিশ্রাম করিলাম সেখানে দেখিলাম কাফরিরা কাঠ দিয়া অগ্নি উৎপাদন করিতেছে। আমি এইভাবে অগ্নি উৎপাদন করিতে আর কখনো দেখিনি। তাহাদের এই অগ্নি উৎপাদনের কৌশল আয়ত্ত করিয়া লইলাম। 15 সেপ্টেম্বর
আমরা অনেকগুলি কাফরি পুরুষ ও স্ত্রীলোক সঙ্গে লইয়া আবার যাত্রা আরম্ভ করিলাম। কাল রাত্রিতে আমাদের তাঁবু হইতে হঠাৎ সম্পূর্ণ অতর্কিতভাবে একটা সিংহ আসিয়া একটা ষাঁড়কে লইয়া গিয়াছিল। এমন চুপি চুপি সিংহ মশায় এ কাজটি সারিয়াছিলেন যে সে যে কিভাবে কেমন করিয়া আসিল তাহার কিছুই আমরা জানিতে পারি না। পশুরাজের বাহাদুরি আছে বইকি। দুইটি পাশাপাশি পাহাড়ের মধ্য দিয়া আমরা চলিতেছিলাম। সৌভাগ্যক্রমে এই পাহাড় দুইটি তেমন বন্ধুরও নয়, শিলাকীর্ণও নয়, বেশ সবুজ শ্রীমণ্ডিত ছিল। যাইতে যাইতে হঠাৎ পথের পাশে নজর পড়িল একটা মহিষের উপর। মহিষটা এক পাহাড়ের গা হইতে অন্য পাহাড়ের গায়ে লাফাইয়া পড়িয়াছিল। আমি অমনি তাহাকে গুলি করিলাম, কিন্তু গুলিটি তাহার গায়ে লাগিল না। দুর্দান্ত বুনো মহিষটা তখন তাড়াতাড়ি আমাদের পথের সম্মুখ দিয়া ছুটিতে লাগিল। আমি এবং মিস্টার ক্লিফটন ছুটিলাম তাহার পিছু পিছু, কিন্তু একবার এদিকে একবার ওদিকে সে এমন দ্রুত ছুটিতেছিল যে আমরা কিছুতেই তাহাকে অনুসরণ করিতে পারিলাম না। একবার হোঁচট খাইয়াই পড়িয়া গেলাম, হাঁটুতে বেজায় আঘাত পাইলাম, গায়ের জামাটা একেবারে ছিঁড়িয়া গেল। মিস্টার ক্লিফটনের অবস্থাও তাই। আমি বন্দুক ঠিক করিয়া গুলি করিবার পূর্বেই মিস্টার ক্লিফটন দুইবার গুলি করিয়াছিলেন, কিন্তু একটি গুলিও তাহার গায়ে লাগিল না। আমার কাছে মাত্র একটি গুলি ছিল, সেই গুলিটি নষ্ট করিতে আর সাহস হইল না। আমার এই দুর্দান্ত বুনো মহিষের পিছনে পিছনে প্রায় 8 মাইল পথ চলিয়া আসিয়াছিলাম। 26শে সেপ্টেম্বর। আমাদের কাছে আজ 15 জন যুবক আসিল। আমরা তাহাদিগকে দলে টানিয়া লইলাম। তাহাদের দেশে চলিয়াছি, কাজেই তাহাদিগকে সঙ্গে রাখা ভালো। আজ অনেকটা পথ চলিলাম, কিন্তু কোন শিকারের দেখা মিলিল না। অপরাহ্ন সময় একবার মহিষ দেখিলাম। মহিষের পালটা অনেক দূরে ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে পথে একটি নিঃসঙ্গ মহিষ শাবককে পাইয়া সহজেই তাহাকে মারিয়া ফেলিলাম। কাফরিরা মনের আনন্দে নিহত মহিষ শাবকটিকে লইয়া চলিল। সন্ধ্যার একটু পূর্বে একটি ছোট পাহাড়ের উপর আমরা শিবির স্থাপন করিলাম। পাহাড়টির উপরিভাগটা ছিল সমতল ও তৃণমণ্ডিত। চারিদিকে কয়েকটি বড় বড় গাছও ছিল, কিন্তু পাহাড়ের নিচের দিক ছিল ভীষণ দুর্ভেদ্য অরণ্যানী। রাত্রিটা এখানে কাটানোই স্থির করিলাম। পরের দিন কোথাও বাহির হইতে পারিলাম না। সারা দিন বৃষ্টি হইল। রাত্রিতে নেকড়ে বাঘের সাড়া পাইতাম। 29শে সেপ্টেম্বর। রাত্রিতে একটা ষাঁড়ের আর্তনাদে এবং কুকুরের ভীষণ বিকট চিৎকারে ঘুম ভাঙিয়া গেল। তখন প্রায় দ্বিপ্রহর রাত্রি হইবে। গভীর অন্ধকার, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। আমি তাড়াতাড়ি মিস্টার ক্লিফটনের দুমকো রাইফেল বন্দুকটি লইয়া বাহিরে আসিলাম। সেই অন্ধকারের মধ্যে দেখিতে পাইলাম গাড়োয়ান তাহার অস্থায়ী ঘরের কাছে বসিয়া আছে। যেদিক হইতে ষাঁড়টার আর্তনাদ আসিতেছিল আমি সেদিকে ছুটিলাম, কিন্তু অল্পক্ষণ পরেই ষাঁড়টার আর কোনো সাড়া পাওয়া গেল না। সেই সময় একসঙ্গে 3-4টি সিংহের ভয়ঙ্কর গর্জন শুনতে পাইলাম। অন্ধকারের দরুন তাহাদের দেখিতে পাইতেছিলাম না, কিন্তু এইরূপ অবস্থায় একেবারে চুপ করিয়া থাকাও তো চলে না। কি জানি কখন সিংহগুলি এই অন্ধকারের মধ্যে আসিয়া আমাদের আক্রমণ করে। কাজেই যেদিক হইতে সিংহের গর্জন শোনা যাইতেছিল সেই দিকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলাম। আমাদের গাড়োয়ান দিজা এতক্ষণ বন্দুক হাতে করিয়াও স্তম্ভিতের মতো বসিয়াছিল। এইবার সেও আমার দেখা দেখি গুলি করিল, কিন্তু তবু সিংহের ভীষণ গর্জন নিবৃত্ত হইল না। আমি অনির্দিষ্টভাবে গুলি ছুড়িতে লাগিলাম, কিন্তু এবারেও কোনো ফল হইল না। ভাবিয়া দেখিলাম সিংহেরা দলে ভারী, বুঝিবা গুলি করিয়া ভালো করিল। এইরূপ ভাবিতে বোধহয় 1 মিনিটের বেশি সময় যায় নাই। এমন সময় হঠাৎ একটা সিংহ
এমন অতর্কিত ভাবে আসিয়া আমার কাছে লাফিয়া পড়িল যে আমি ডিগবাজি খাইতে খাইতে কিছু পিছু হটিয়া আমার তাঁবুর কাছে আসিলাম। বন্দুকের নলটা ভিজা মাটির মধ্যে আটকাইয়া গেল। কাপড়িরা গোলমাল ও হইচই করিয়া কেহ বা গাছের ওপর উঠিল, কেহ বা ঘরের মধ্যে ঢুকিল। আমি তো নিরুপায় হইয়া পূর্বেই তাঁবুর ভিতরে আসিয়াছিলাম। সিংহরা মনের আনন্দে তাঁবু হইতে ছাগল, ভেড়া ও দু একটি গরু লইয়া চলিয়া গেল। দুর্ভাগ্যের বিষয়, আমরা ইহার কোনো প্রতিকার করিতে পারিলাম না। কিন্তু পরে কাপড়িরা মশাল জ্বালিল। কিন্তু সিংহেরা তখন কোথায় কোন নিবিড় বনে অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া মনের সুখে শিকারের মাংস খাইতেছে, তাহার আর সন্ধান করিবে কে? কাপড়িরা বলিল যে এই দলে 5টা সিংহ ছিল। আমি একটু প্রকৃতিস্থ হইয়া আবার 2-4টি গুলি করিলাম। তারপর সকলে মিলিয়া রাত্রিটা জাগিয়াই কাটাইলাম। সকালবেলা কম্বল গায়ে দিয়া শুইয়া পড়িলাম। আজিও আকাশ মেঘাচ্ছন্ন এবং খুব জোরে বৃষ্টি পড়িতেছিল। কতক্ষণ শুইয়াছিলাম জানি না। হঠাৎ গুলির শব্দে, কাপড়িদের চিৎকারে ও মিস্টার ক্লিফটনের আহ্বানে ঘুম ভাঙিয়া গেল। জাগিয়া শুনিলাম যে আমাদের গাড়োয়ান দিজা গুলি করিয়া একটা সিংহ মারিয়াছে। মহা আনন্দে বিছানা হইতে লাফাইয়া উঠিলাম এবং আমরা তৎক্ষণাৎ সেখানে যাইয়া দেখিলাম সত্য সত্যই একটি সিংহী মারা পড়িয়াছে। সিংহীটি যেখানে পড়িয়াছে তাহার একটু দূরেই একজন কাফরি চাষার বাড়ি। সেদিন রাত্রিতে সে বাড়িতে একটিও পুরুষ ছিল না, ছিল শুধু একটি বৃদ্ধা স্ত্রীলোক। বৃদ্ধা স্ত্রীলোকটি সারা রাত্রি কুটিরের দরজায় বসিয়া রাত কাটাইয়াছে। সিংহের গর্জনে সে এতটুকুও ভয় পায় না। অদ্ভুত বলিতে হবে বই কি। আজ সকালে শুনিলাম মিস্টার হোয়াইট কাফরি সর্দার উমকোপের ওখানে আসিয়াছে। এই কথা শুনিয়া অত্যন্ত আনন্দ হইল। আমি এবং মিস্টার ক্লিফটন 5 মাইল দূরে সে কাফরি সর্দারের বাড়ি গেলাম। সেখানে যাইয়া মিস্টার হোয়াইটের কাছে শুনিলাম যে তাহাদের এ যাত্রায় ফল ভালো হয় না। পথে 8টি ষাঁড় মারা গিয়াছে, বাকিগুলির পীড়া হইয়াছে, 2টি কুকুর বাঘে খাইয়াছে, আর শিকার কিছুই হয় না। মিস্টার হোয়াইটকে আমাদের সঙ্গে যোগ দিবার জন্য অনেক অনুরোধ করিলাম, কিন্তু তিনি রাজি হইলেন না। আমরা তাহার নিকট হইতে কয়েকখানি কম্বল চাহিয়া আনিলাম। কাল রাত্রিতে সিংহগুলি যে ষাঁড়টিকে মারিয়াছিল, আমাদের গুলি করার দরুন আর কিছু না হোক তাহারা ষাঁড়টাকে লইয়া যাইতে পারে না। ভাবিলাম যে আজ নিশ্চয়ই তাহারা এই ষাঁড়টাকে লইতে আসিবে। কাজেই আমরা কাফরিদিগকে দিয়া ওই মৃত জানোয়ারটাকে এমন একটা জায়গায় রাখিয়া দিলাম যেখানে সিংহ আসিলে তাহাদিগকে লক্ষ্য করিয়া গুলি করিবার সুযোগ পাওয়া যাইতে পারে। সেইরূপ ব্যবস্থা করিয়া আমরা গরুর গাড়িগুলি মন্ডলাকার সাজাইয়া দিয়া তাহার ভিতরে ষাঁড়, গরু, বাছুর ও ভেড়া, ছাগল ইত্যাদিগুলিকে রাখিয়া দিলাম, যেন এই বুহ ভেদ করিয়া সিংহ আসিতে না পারে। সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গেই আমরা ওই বুহের মধ্যে যাইয়া বসিয়া রহিলাম। আমাদের অনুমান মিথ্যা হইল না। সন্ধ্যার একটু পরেই দেখিতে পাইলাম যে একটা সিংহ মৃত ষাঁড়টার কাছে আসিল। যেমন দেখিলাম অমনি তাহাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িল। সিংহটা গুলি খাইয়া মস্ত বড় একটা লাফ দিয়া আমাদের এই বুহের কাছে আসিয়া পড়িল। বোধহয় আমাদের সকট গুহ হইতে 7-8 গজ দূরে হইল। তারপর সে যে কোথায় অদৃশ্য হইল বুঝিতে পারিলাম না। আমরা আর তাহাকে দেখিতে পাইলাম না। সকলেই পুনরায় গুলি করিবার সুযোগ খুঁজিতেছিলাম, কিন্তু সে রাত্রিতে আর সিংহের কোনো খোঁজই মিলিল না। 1 অক্টোবর। আজ প্রত্যুষে আহত সিংহের সন্ধানে বাহির হইলাম, কিন্তু কোথাও তাহার সন্ধান পাওয়া গেল না। আমরা সেই যে সিংহটা শিকার করিয়াছিলাম তাহার চামড়া খুলিয়া লইলাম। কি আশ্চর্য! আজ রাত্রিতে অত বড় সতর্কতা থাকা সত্ত্বেও আমাদের 3টি ষাঁড় কেমন করিয়া যে সিংহের মুখে গেল তাহা বুঝিতে পারিলাম না। আমার কাপ্রি বৃত্ত জ্যাকব বলিল যে
আমরা যখন তাঁবুর ভিতরে খাওয়া দাওয়া করিতেছিলাম, সেই সুযোগে সিংহ মহাশয়রা চুপি চুপি আসিয়া এই কাণ্ড করিয়া গিয়াছেন। এখানে থাকাটা আর সঙ্গত মনে করিলাম না। সেই দিনই সন্ধ্যার সময় এখান হইতে কয়েক মাইল দূরবর্তী একটি কাফরি পল্লীতে চলিয়া গেলাম। কি আশ্চর্য, আজ রাত্রিতে এখানেও আসিয়া সিংহেরা হানা দিল। আমরা প্রথমটায় নেকড়ে বাঘ মনে করিয়াছিলাম। বকুল ও ফ্লাই কুকুরের চিৎকারে বুঝতে পারি নাই পশুরাজি আবার আমাদের দুয়ারে হানা দিয়াছে। আমি অস্পষ্ট আলোকের মধ্যে দিয়া সিংহটাকে দেখিতে পাইলাম। খানিক পরে সিংহটা আমাদের তাঁবু ঘেঁষিয়া চলিয়া গেল। তাঁবুর দড়িগুলি ছিঁড়িয়া যাইবার মতো হইয়াছিল। সারা রাত্রি তাঁবুর ভিতরে মোমবাতি জ্বালাইয়া রাখিলাম। আমরা একবার সকালবেলার দিকে সিংহটাকে গুলি করিবার সুযোগ পাইয়াছি, কিন্তু মিস্টার ক্লিফটন দলের সকলকে সিংহের প্রতি গুলি করিতে বারণ করিয়াছে। এই ভয়ে পাছে সিংহরা দলবদ্ধ হইয়া আসিয়া আমাদের তাঁবু আক্রমণ করে, তাহা হইলে যে ভয়ানক বিপদ ঘটিবে। পরদিন সকালবেলা আমি আমার কাপড়ি বৃত্তকে লইয়া শিকার করিতে বাহির হইয়াছিলাম, কিন্তু তেমন শিকার মিলিল না। কতগুলি ভারী পাখি শিকার করিয়া আনিলাম। এই পাখির মাংস খাইতে খুব ভালো, কাজেই আমাদের মধ্যাহ্ন ভোজনটা বেশ তৃপ্তির সঙ্গে হইয়াছিল। বিকেল বেলা আমাদের তাঁবুতে একজন জুলু সওদাগার আসিয়াছিল। তাহার কাছ হইতে মিস্টার ক্লিফটন 3টি ষাঁড় কিনিল। সন্ধ্যাটা বেশ কাটিল। জুলু সর্দারের কাছে শুনিতে পাইলাম রুশের সঙ্গে শীঘ্রই ইংরেজ ও ফরাসির যুদ্ধ বাঁধিবে। 19শে অক্টোবর সকালবেলা প্রাতরাশ সারিয়া আমি ও মিস্টার ক্লিফটন এদেশীয় কৃষ্ণসার মৃগ শিকার করিতে বাহির হইলাম। বলা বাহুল্য যে আমাদের পশ্চাৎ পশ্চাৎ গাড়ি বোঝাই তাঁবু ও সমুদয় মালপত্র আসিতেছে। আমরা একটা উঁচু পাহাড়ের উপরে উঠিলে খুব দূরে একবার কৃষ্ণসাগর মৃগ দেখিতে পাইলাম। আমরা এই দুজনে অতি দ্রুত পাহাড়ের নিচে নামিয়া আসিলাম। সৌভাগ্যবশত এই পাহাড়ের পথ বেশ ভালো ছিল, তারপর বাতাসও ছিল অনুকূল। এজন্যই পাহাড়ের উপর হইতে নামিতে কোনো অসুবিধা হয় না। এদেশের কৃষ্ণসার মৃগগুলি নেহাতি শান্তশিষ্ট সুবোধ বালক নয়। সময় সময় ইহারা প্রাণের মায়া পরিত্যাগ করিয়া আক্রমণকারীর দিকে অতি বেগে ছুটিয়া আসে। আমি অতি বেগে ঘোড়া ছুটাইয়া দিয়া উহাদের কাছ হইতে মাত্র 50 গজ দূরে আসিয়া পড়িয়াছি। মিস্টার ক্লিফটনও সঙ্গে সঙ্গেই আসিয়াছিল। আমরা গুলি করিলাম বটে, কিন্তু মৃগগুলি দলভ্রষ্ট হইয়া এদিক ওদিক ছোটাছুটি করায় লক্ষ্য ব্যর্থ হইল। একটি বড় রকমের হরিণ পাহাড়ের পাশ দিয়া যে নদীটি প্রবাহিত ছিল সেদিকে ছুটিয়া চলিল। আমি একটা গুলি করিলাম, গুলিটা লেজে নিচ দিয়া চলিয়া গেল। আমি পেছনে ছুটিতে লাগিলাম। যেমন নদীর কিনারার কাছে আসিয়াছি অমনি তাহার বুকের দিকে লক্ষ্য করিয়া গুলি করিলাম। গুলিটা ফুসফুসের মধ্যে দিয়া গিয়াছিল। ব্যাস খতম। হরিণটি নদীর পাড়ে পড়িয়া গেল। আমার মনে আজ এই শিকার করিয়া খুব আনন্দ হইল। হরিণটা বেশ বড় ছিল, ইহার দৈর্ঘ্য ছিল প্রায় 10 ফিট। কাফরিরা ঘণ্টাখানেক পরে হরিণটা লইয়া তাঁবুতে আসিল। রাত্রিতে আগুন জ্বালাইয়া হল্লা করিয়া হরিণের মাংস খাইয়া তাহারা খুবই মাতামাতি করিল। 27শে অক্টোবর আজ মিস্টার জর্জ শ্যাডওয়েল নামে একজন শিকারীর সঙ্গে পথে দেখা হইল। তিনি 150টা জলহস্তী, 91টা হাতি শিকার করিয়াছেন। তাহার শিকারের বাহাদুরি আছে বলিতে হইল। আমরা ডারবান শহরে ফিরিয়া আসিলাম। শিকারের পথে এক সময় যাহাদের সঙ্গে বন্ধুত্ব হইয়াছিল, জীবনে তাহাদের অনেকের সঙ্গেই আর কখনো দেখা হয় নাই। শিকারীর জীবন যে কিরূপ বিপদ সংকুল তাহা আমার এই বিবরণ পড়িয়াই বুঝিতে পারিতেছি। সময় সময় বিপজ্জনক হইলেও এইরূপ এক জায়গা হইতে অন্য জায়গায় অনির্দিষ্টভাবে যাতায়াত সব বিষয়ই একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন। অন্যের পক্ষে কেমন লাগিবে জানি না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগিতেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, নীল নদের দেশের 3য় পর্ব আমার হাতি শিকার খুব শীঘ্রই আসতে চলেছে।
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল আইকনটি টিপতে ভুলবেন না যেন। তাহলে আজকের মতো নমস্কার।